পদ্মার দুই পারে চলছে স্বপ্নের সেতু নির্মাণের বিশাল কর্মযজ্ঞ। প্রথমবারের মতো এক মাসে বসবে দুটি স্প্যান। রোড স্ল্যাবের কাজও এ মাসেই শুরু। সিলেট থেকে ঢাকায় বিমান আসলো ফাটা চাকা নিয়ে। বিশেষ ব্যবস্থায় শাহজালালের জরুরি অবতরণ। ৬১ যাত্রী সবাই নিরাপদ। ভোটার দিবসে ভোট নিয়ে আওয়ামী লীগ বিএনপির বাকযুদ্ধ। ক্ষমতাসীনরা বলছে না হওয়ার চেয়ে ভোট হওয়া ভালো। প্রত্যাখ্যান করেছে জনগণ, দাবি বিএনপির। হস্তান্তরের পর পাকিস্তানে আটক ভারতীয় বৈমানিক অভিনন্দন স্বদেশের মাটিতে। ওয়াগা সীমান্তে সিক্ত হলেন হাজার হাজার মানুষের ভালোবাসায়। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। পদ্মা সেতু প্রকল্পে এই প্রথম এক মাসে দুটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে প্রকৌশলীদের। এ লক্ষ্যে প্রস্তুত করে তোলা হয়েছে জাজিরা প্রান্তে ৩৩ ও ৩৪ নম্বর পিলার। ফলে দৃশ্যমান হবে ১.৫ কিলোমিটার সেতু। এছাড়া স্প্যানগুলোতে রেল স্ল্যাবের পাশাপাশি এ মাস থেকে রোড স্ল্যাব বসানোরও পরিকল্পনা রয়েছে। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। পাখির চোখে আকাশ থেকে তাকালে পুরো নদী জুড়ে শুধু কাজ আর কাজ। জাজিরা প্রান্ত থেকে মাওয়া দিকে এগুচ্ছে ছবি। দেখা যায় একটির পর একটি পিলার, কোথাও পুরো, কোথাও অর্ধেক পিলারের কাজ শেষ। ৮টি স্প্যান বসানো পিলারগুলো সহ পুরো প্রস্তুত এখন ১৯টি পিলার। অর্ধেকের বেশি কাজ শেষ হয়েছে ১১টি পিলারের। এমনকি নকশা জটিলতা কেটে যাওয়ার পর ৬ ও ৭ নম্বর পিলারেও ধরা হয়েছে কাজ। সেতু এখন অনেক বড়। জাজিরা প্রান্তের ৭টি আর মাওয়া প্রান্তের একটি মিলে বর্তমানে মোট ৮টি স্প্যানে দৃশ্যমান ১ কিলোমিটারের বেশি সেতু। জাজিরা প্রান্তে আগের স্প্যানগুলোর পাশে প্রস্তুত এখন ৩৪ ও ৩৩ নম্বর পিলারও। চলতি মাসের প্রথম সপ্তাহে নবম এবং শেষ সপ্তাহে ১০ম স্প্যানটি বসানোর কথা রয়েছে। অ্যাটলিস্ট দুইটা স্প্যান যেন বসাতে পারি, সেভাবে আমরা ঠিকাদারদের সাথে প্রতিনিয়ত কাজ করছি। ওদেরকে চাপ দিচ্ছি, ওদের হেডকোয়ার্টারের সাথে কথা বলতেছি, ওদের ডাকতেছি। আমাদের লোকজন আবার যাবে ওখানে, ওদের সাথে কথা বলবে যে ঠিক আছে তোমরা কিভাবে তোমরা আরো বাড়াইতে পারো। স্প্যানের নিচের অংশে ট্রেন চলাচলের জন্য বসানো হবে ৩,০০০ স্ল্যাব। এখন পর্যন্ত বসানো হয়েছে ১৯২টি। চলতি মাসে শুরু হবে উপরের অংশে রোড স্ল্যাব বসানোর কাজও। রেল স্ল্যাবের কাজ তো চলমান, এটা চলতেই থাকবে, এটা আর কোনো ঘোষণা নাই, মানে এটা চলতেই থাকবে। হ্যাঁ, আমরা রোড স্ল্যাবের আমরা মানে এখনো শুরু করি নাই, যেহেতু মাসে মাসে শুরু করার আমাদের পরিকল্পনা আছে। প্রকল্পের কাজ এগিয়ে নিতে ৬ জন জার্মান বিশেষজ্ঞ সার্বক্ষণিক তদারকি করছেন। কাজে বাড়তি গতি আনতে চলতি মাসে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা। সেতুর কাজ এখন পর্যন্ত ৭৩% আর পুরো প্রকল্পের কাজ ৬৭% শেষ হয়েছে বলে দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। কাজ এগুচ্ছে খুব দ্রুত গতিতে। আগে যেখানে একটি স্প্যান বসতে গড়ে ৩ মাসে বেশি সময় দরকার হতো, এখন সেখানে প্রতি মাসে একটি, কোনো কোনো মাসে ২টি করে স্প্যান বসানো সম্ভব হবে। এ ধরনের একটু একটু করে এগিয়ে চলা আশাবাদী করে তুলছে দ্রুততম সময়ের মধ্যে পুরো কাজ শেষ করার ব্যাপারে। আর সেটা সম্ভব হলেই বিশ্বের বুকে পরিচিতি পাবে অন্য এক বাংলাদেশ। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। উড্ডয়নের সময় চাকা ফেটে যাওয়ায় সিলেট থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিশেষ ব্যবস্থায় শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। শুক্রবার বিকেল ৪টা ১০ বিজি 402 ফ্লাইটটি অবতরণের পর ৬১ জন যাত্রী সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ। বাংলাদেশ বিমান সূত্রে জানা যায় দুপুর ২টা ৫৯ সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটটি ছেড়ে যায়। উড্ডয়নের বেশ কিছু সময় পর বিমানটির পেছনের একটি চাকা ফেটে যায়। এরপর ঝুঁকি এড়াতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ক্লিয়ার করে জরুরি অবতরণ করা হয়। যাত্রী ছাড়াও বিমানটিতে ৫ জন পাইলট ও ক্রু ছিলেন। জরুরি অবতরণের পর উড়োজাহাজটি মেরামতের জন্য হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়েছে।
BG402 সিলেট থেকে ঢাকা আসার সময় মানে একটা চাকা ক্ষতিগ্রস্ত ছিল, যেন এমার্জেন্সি ল্যান্ডিং করেছে। 61 জন যাত্রী সবাই নিরাপদে সুস্থ অবস্থায় নামছে, কোনো অসুবিধা হয়নি। টেক অফ করার সময় একটা চাকা বাস্ট হয়েছে আর কি, মানে এটা হতে পারে। চাকা তো বিভিন্ন সময় তদন্ত না করলে বলা যাবে না যে কেন কি হয়েছে। লাইফ সাইকেলের ব্যাপার আছে, যে চাকার লাইফ সাইকেল বা এরকম? না, এটা আমরা এখন কিছুই বলতে পারবো না, বাট যেটা হয়েছে সেটা বললাম। এভরিবডি ইজ সেফ, সবাই নিরাপদে প্লেন থেকে নেমে গেছে। প্লেনটাকে আমরা আমাদের রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গারে নিয়েছি মেরামত করার জন্য। এয়ারলাইন অপারেশনে এই ধরনের ঘটনা সারা বিশ্বে ঘটে। এই পরিস্থিতিতে কি করতে হয় সেজন্য আমাদের পাইলটদের প্রশিক্ষণ থাকে, যারা সেভাবে কাজ করেন। উড়োজাহাজ ছিনতাই চেষ্টার মতো কোনো ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সেজন্য বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা কাটিয়ে ওঠা জরুরি। তা না হলে সিভিল এভিয়েশনের ক্যাটাগরি 1 হওয়ার যে প্রচেষ্টা তা বাধাগ্রস্ত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া বাংলাদেশ থেকে উন্নত দেশে বিমান চলাচল কঠিন শর্তের মুখে পড়ার আশঙ্কাও তাদের। আর এজন্য সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি নিরাপত্তায় নিযুক্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে পদক্ষেপ নেওয়ার উপর জোর দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে 2016 মার্চে আকাশপথে বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য। দেশটির দেয়া নানা শর্ত পূরণের পর 2018 ফেব্রুয়ারি মাসে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। বিমান পরিবহনের ভাবমূর্তি সংকট কাটিয়ে যখন ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, ঠিক সেই সময় গেল 24 ফেব্রুয়ারি ঘটে বাংলাদেশ বিমানের দুবাইগামী উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনা। এতে আবারও প্রশ্নের মুখে শাহজালাল সহ দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে অভ্যন্তরীণ রুটে যাত্রী উঠলেও তাদের ক্ষেত্রে নিরাপত্তার তল্লাশি কিছুটা শিথিল। আবার এই তল্লাশি এড়িয়ে যান ভিআইপি ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। তাই প্রযুক্তির দুর্বলতা নাকি নিরাপত্তায় দায়িত্বরতদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার আহ্বান খাত সংশ্লিষ্টদের। ম্যান বিহাইন্ড দ্য মেশিন সবসময় একটা বিরাট ব্যাপার থাকে, সেখানে কতটুকু তারা কাজটা ঠিকমতো করছেন এইটা একটা বিশাল ব্যাপার। হয়তো সিভিল এভিয়েশনের যারা হেড অফিসে বসা তারা জানেনই না, ফিল্ড লেভেলে একজন হয়তো সিকিউরিটি কম্প্রোমাইজ করে ফেলছে। তদন্ত করে আসল কি ছিল বের করতে হবে। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা বহির্বিশ্বে বাংলাদেশ থেকে আকাশযানে চলাচলের নিরাপত্তা নিয়ে আস্থাহীনতা তৈরি করতে পারে। যতগুলো আন্তর্জাতিক সংস্থা আছে তাদের সবার এখন এখানটায় তারা নজর দেবে। তারা বলবে যে না, এখান থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স হয় এই সিকিউরিটি ক্লিয়ারেন্সে বিদেশের অমুক জায়গায় নামতে পারবে না। ক্যাটাগরি 1 হতে গেলে আরো অনেক কঠিন শর্ত আরোপ করতে পারে। এবং বিমান যদি নিউ ইয়র্ক যেতে চায়, প্যাসেঞ্জারদের সিকিউরিটি ক্লিয়ারেন্স এর ব্যাপারেও কঠিন ব্যবস্থা তারা চাইতে পারবে। বেসামরিক বিমান পরিবহন সচিব বলছেন সব প্রশ্নের উত্তর মিলবে তদন্তে। এমনকি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হবে না বলেও দাবি তার। যারা স্ক্যানিং মেশিনগুলো মনিটর করার দায়িত্ব ছিল তারা তাদের কোনো নেগলিজেন্সে আছে কিনা এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এবং যে বিস্ফোরকের কথা বলা হয়েছে সত্যিকার অস্ত্রও নয়, এগুলো বিস্ফোরকও নয়। কাজে সেই সেন্সে আমরা বলবো যে বাইরে এটা নিয়ে কোনো বড় প্রতিক্রিয়া হওয়ার কোনো সুযোগ নাই। এ ঘটনার পর বিমানবন্দরগুলো নিরাপত্তা ব্যবস্থা আরো কড়াকড়ি করা হয়েছে বলেও জানান সচিব। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। প্রায় 20 বছর আগে ভাসান থেকে গড়ে ওঠে আবুলের বস্তি। জলাশয় দখল করে আবুল নামের একজন এখানে ঘর তোলার পর ধীরে ধীরে তা বস্তিতে রূপ নেয়। পুড়ে যাওয়ার আগে এখানে প্রায় 1500 ঘরে বাস করছিলেন 10 থেকে 12,000 লোক। সরকারি এই জমিতে দখলদাররা এভাবেই চালাচ্ছে আবাসন বাণিজ্য। আর নাগরিক সুবিধা বঞ্চিত মানুষেরা অল্প আয়ে মাথা গোজার ঠাঁই খুঁজতে মেনে নিচ্ছেন নিয়ম বহির্ভূত নানা কর্মকাণ্ড। ভাসানটেক পুনর্বাসন কেন্দ্রের এই জায়গাটিতে এক সময় ছিল বসতি। দেশের নানা প্রান্ত থেকে নিম্ন আয়ের মানুষেরা এখানে এসে বসত গড়েন। পরে পুনর্বাসন কেন্দ্রের জন্য সরকার জমি দখলে নিলে তারা চলে যায় লালসাই আর ইব্রাহিমপুর মৌজার আজকের এই আগুনে পোড়া বস্তিতে। প্রায় 6 একর জায়গা দখল করে গড়ে ওঠে এই বস্তি, যেখানে মেলে না কোনো নাগরিক সুযোগ সুবিধা। এটা প্রথম খালি জায়গা ছিল, বিল ছিল, তো এখানে দান করতাম এবং শাকসবজি করতাম। তো এখান থেকে আস্তে আস্তে যখন ভাসানটেক পুনর্বাসন প্রকল্পে জায়গা নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হলো, তখন আমরা নিজেরাই বুঝাইয়া উড়াই দিছি এবং নিজেরাই সরে আসছি। আইসা এই যে এখানে খালি জায়গা ছিল, এখানে আমরা থাকি। এরপর বিভিন্ন সময় ক্ষমতাধররা দখল করে গড়তে থাকে ঘর। এভাবেই নীতি বহির্ভূতভাবে বাড়তে থাকে বস্তির পরিধি। ক্রমান্বয়ে আমরা গরিব মানুষ আসছে, বিভিন্ন দেশ থেকে আসছে, জায়গা পাইছে না, একটু জায়গা করে দিছে,
এইভাবে তারা বাইন্দা দিছে, এই ঘরের মধ্যে থাকে। পানির মধ্যে আমরা আয়া বাঁশ কুপে জায়গা দখল লইয়া ঘর বানছি, মানে আবুলের কিছু টাকা পয়সা দিয়ে আমাদের ঘর বানছি। আবুল ভাইয়ের ঘর আগে আসলো, তারপর আর কি আমার কইলো যে তোমরা ঘর তোলো, ঠিক আছে। তারপর আমরা 14 জনে 14টা রুম তুলছি। ঘরের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির মালিকের সংখ্যাও বাড়তে থাকে। বর্তমানে এই বস্তির ঘর মালিকের সংখ্যা 69 জন। অন্তত 350 ঘরের মালিক জাহাঙ্গীর। প্রতি ঘর তিনি ভাড়া দেন 2,500 থেকে 3,000 টাকায়। প্রতি মাসে ফজলুর আমি 5,000 করে টাকা দিতে। আমাদের রুম হইল 3 মহাজনের, 3 মালিকের বাড়ি 6টা, 3টা রুম দিয়ে 2,200 টাকা, 3টা রুম দিছে 2,000 টাকা। 26টা রুম, এটা আমি এক মহিলা এত কিনি, শুক্রা বেগম। এবার আমি এত কিনছি প্রায় 4 জন মালিকের এনতে 2,000 টাকা আবুল বাইরে দিতাম 2,000 টাকা। সম্প্রতি এই বস্তির উল্টো পাশে ধামালকোট বস্তি উচ্ছেদ করে দখলে নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। আবুলের বস্তিও উচ্ছেদ হতে পারে এমন গুঞ্জন চলছিল বেশ কয়েকদিন থেকে। আগুনে পুড়ে পুরো বস্তি যেন এক বিরান ভূমিতে পরিণত হয়েছে। 18 থেকে 20 বছর আগে গড়ে উঠে এই বস্তি, এরপর যে যেভাবে পেরেছেন দখল নিয়েছেন বস্তির। এর আগেও কয়েকবার অজানা কারণে পুড়েছে বস্তিবাসীর ভাগ্য। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীর সময় আরও থাকছে। চলে গেলেন 21-এ পদকপ্রাপ্ত আলোর ফেরিওয়ালা পলান সরকার। সাদা মনের মানুষকে হারিয়ে শোকাহত স্বজন ভক্তরা। প্রধানমন্ত্রীর শোক। চতুর্থ ধাপের 122 উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে গণভবনে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সিনিয়র নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম সহ মনোনয়ন বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চতুর্থ ধাপের 122 উপজেলার আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। আগামী 31 মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উপজেলা পরিষদগুলোর ভোট গ্রহণ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভোট নিয়ে রীতিমতো বাকযুদ্ধে লিপ্ত হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। ক্ষমতাসীনরা বলছে না হওয়ার চেয়ে ভোট হওয়া ভালো, আর বিএনপি নেতারা বলছেন জাতীয় নির্বাচনের মতো সিটি নির্বাচনও প্রত্যাখ্যান করেছে জনগণ। ঢাকা উত্তর সিটির উপনির্বাচন নিরুত্তাপ সাদামাটা হলেও ঠিক পরের দিন ভোটার দিবসের এই শোভাযাত্রায় কোনো কমতি ছিল না উৎসাহ উদ্দীপনার। নির্বাচন কমিশন আয়োজিত শোভাযাত্রাটি শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে শেষ হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে এসে। শোভাযাত্রা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সময় স্বল্পতা, বৈরী আবহাওয়া ও বিরোধী রাজনৈতিক দলের অংশগ্রহণ না থাকায় ভোটার উপস্থিতি কম হয়েছে। 12-13 মাস 14 মাসের মধ্যে আবার নতুন মেয়র নির্বাচিত হবে, আবার তারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তারাও নির্বাচিত হবে। সে কারণে মানুষের মধ্যে ওই রকম আগ্রহ বা প্রতিযোগিতা হয়নি, একটা কারণ। আরেকটা কারণ হলো যে বিরোধী দল, বিশেষ করে বিএনপি, তারা অংশগ্রহণ করেনি। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার ও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এদেশের জনগণ প্রতিবাদ স্বরূপে কালকে তারা ভোট কেন্দ্রে যায় নাই। এটা সরাসরিভাবে এই নির্বাচন কমিশন, এই সরকারের অধীনে আর যে জনগণ কোনো ভোটকে বিশ্বাস করে না, সেটা কালকের ভোটের মাধ্যমে জনগণ তা প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, নির্বাচন না হওয়ার চেয়ে হওয়া ভালো। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। Some form of election is better than no election. ইলেকশন তো একটা হয়েছে, এখন বিএনপি কে তো এখানে জোর করে কেউ ইলেকশন থেকে সরিয়ে দেয়, তারা নিজেরাই নির্বাচনে আসেনি। এখন তারা না এসে সমালোচনা করলে তো হবে। বড় কোনো দল প্রতিদ্বন্দ্বিতা না করায় ভোটার উপস্থিতি কম হওয়া অস্বাভাবিক কিছু নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ভোটার হওয়ার যোগ্য সবাইকে তালিকাভুক্ত করতে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাজধানীর আগারগাঁয়ে জাতীয় ভোটার দিবসের আলোচনায় তিনি বক্তব্য রাখেন।
গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ভোটার হওয়ার প্রয়োজনীয়তা ও মত প্রকাশের স্বাধীনতায় এর গুরুত্ব তুলে ধরেন তিনি। রাষ্ট্রপতি বলেন, তরুণ সমাজকে ভোটার হতে উদ্বুদ্ধ করতে হবে। প্রবাসীরা যাতে জাতীয় পরিচয়পত্র সহজে পেতে পারেন সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। ভোটার দিবস পালনের মাধ্যমে জাতীয়তাবোধ ও জাতীয় সংহতি গড়ে ওঠা সহজ হবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন নিয়ে র্যালির পাশাপাশি আয়োজন করা হয় আলোচনা সভার। এতে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা ছাড়াও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন তরুণ ভোটাররা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। শুক্রবার সকালে খুলনা নগরীর শিববাড়ি মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের করে বিভাগীয় নির্বাচন কমিশন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদিস পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে চাঁদপুরে সার্কিট হাউসের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় ভোটাধিকার প্রয়োগ সম্পর্কে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। অধিকার প্রয়োগ করবার জন্য মানুষ যেন সচেতন হয়, সেই সচেতনতা বৃদ্ধি করবার উদ্দেশ্য নিয়েই আসলে এই জাতীয় ভোটার দিবস করা। বাদ্যের তালে বর্ণাঢ্য র্যালি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। বগুড়াতেও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করে জেলা নির্বাচন অফিস। র্যালি শেষে সার্কিট হাউসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালি বের করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তরুণ ভোটাররা তাদের অনুভূতি ব্যক্ত করেন। নতুন ভোটার হিসেবে চাই যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে যেয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। এছাড়া নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাট, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, রংপুর, হিলি সহ দেশের বিভিন্ন স্থানে প্রথম জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। ঢাকা উত্তর সিটি উপনির্বাচনে ভোট কেন্দ্রে না গিয়ে জনগণ 30শে ডিসেম্বরের নির্বাচনে অপমানের জবাব দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। তারা বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে জলাঞ্জলি দিচ্ছে আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তারা। আওয়ামী লীগ নামের যে সংগঠন স্বাধীনতা যুদ্ধের এত বড় ইতিহাস রচনা করেছিল, যেই সংগঠনের নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব, সেই আওয়ামী লীগ এখন বাংলাদেশে বিরাজ করে না। এখন যে আওয়ামী লীগ আছে ওটা পুলিশ লীগের অঙ্গ সংগঠন। 29-30 তারিখে জনগণকে অপমান করেছে, আর গতকালকে জনগণ থাপ্পড় মেরেছে মুখের মধ্যে। অপমানের প্রতিবাদ করেছে থাপ্পড় মেরে। গণতন্ত্র প্রক্রিয়ার মধ্যে নেব, সংবিধানের মধ্যে দিয়ে দেশকে শাসন করব। ইনশাআল্লাহ যে ঐক্য ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল সেই ঐক্যের ভিত্তিতে এই দেশকে আমরা শাসন করব। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি জনসমর্থনহীন হয়ে পড়ায় ঢাকা উত্তর সিটির মেয়র পদের উপনির্বাচনে অংশ নেয়নি। শুক্রবার সকালে চট্টগ্রামে জেলা শিল্পকলা একাডেমিতে শিশু অধিকার বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। প্রকৃতপক্ষে বিএনপি প্রচণ্ডভাবে জনসমর্থনহীন হয়ে পড়েছে, সেই ভয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। বিএনপির বড় বড় নেতা এরা সবাই রাজনীতির মাঠের কাক। আসলে রিজভী আহমেদ সহ যে নির্বাচন হয়েছে এবং সেখানে যে ভোটার টার্ন আউট হয়েছে, আমি মনে করি এটা অত্যন্ত ভালো। 32% ভোটার ভোট দিয়েছে। 3 দিনের ছুটি পেয়েছে মানুষ। 3 দিনের ছুটি পাওয়াতে অনেকে বাড়ি চলে গেছে। তারপর সকালবেলা যখন ভোটাররা ভোট দিতে যায় তখন ঢাকা শহরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সড়ক সংস্কার, মশা নিধন ও মাদক মুক্ত ঢাকা গড়াই হবে তার মূল লক্ষ্য। শুক্রবার সকালে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এছাড়া প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত প্রকল্পগুলোর কাজ তিনি শেষ করার আশা প্রকাশ করেন। ঢাকার যে রাস্তা যেগুলো আছে, রাস্তাগুলো কিন্তু বিশেষ করে অলিতে গলিতে খেটে খাওয়া মানুষ যে রাস্তাগুলোতে চলে, সেই রাস্তাগুলো কিন্তু খুবই খারাপ অবস্থা। এগুলোকে নিয়ে একটু প্ল্যান করতে হবে। যেখানেই যাচ্ছি সেখানেই সবাই বলছে মশা একটা
অবশ্যই একটা বার্নিং পয়েন্ট, এর সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আমাদের বিভিন্ন ধরনের এলিভেটর শুরু করে মেট্রো রেল থেকে কাজ শুরু হচ্ছে, তাদের সাথে একটি কোলাবোরেশন করে কমপ্লায়েন্স ভাবে কাজগুলো করতে হবে। আমাদের যে হাইওয়েতে যে মহাযজ্ঞ যে কাজগুলো হচ্ছে, তাদের সাথে নাগরিকের সুবিধা দিয়ে কিন্তু কাজগুলো করতে হবে। আমরা সেই ধরনের কম্বিনেশন করব। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি প্রযুক্তির খারাপ দিক ত্যাগ করে ভালো বিষয়গুলো কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও ঢাকা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের আঞ্চলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী হয়। অনুষ্ঠানের শুরুতে শিশুদের কণ্ঠে জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। এরপর ডিসপ্লের মাধ্যমে দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম সন্তানের বিপথগামিতা ঠেকাতে অভিভাবকদের নজর রাখার আহ্বান জানান। তোমরাই আমাদের জাতির ভবিষ্যৎ। আমরা তোমাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তোমাদেরকে নিয়ে ভাবেন, দেশকে নিয়ে ভাবেন। নিন্দুকেরা যে যত কথাই বলুক না কেন, 2041 সালে আমরা উন্নত দেশ হবই, সেই স্বপ্ন আমরা দেখছি। অভিভাবকদেরও বলবো, আপনাদের সন্তানদের হাতে যখন মোবাইল তুলে দেন, ইন্টারনেট তুলে দেন, ল্যাপটপ তুলে দেন, লক্ষ্য রাখবেন তারা এর ভালো দিকগুলো ব্যবহার করছে কিনা। আমি তোমাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, এই সমস্ত তথ্য প্রযুক্তির খারাপ দিকগুলো তোমরা পরিহার করবে। প্রবাসের সময় আরও থাকছে সারা দেশের 15,000 শিক্ষার্থীর অংশগ্রহণে মুক্তির উৎসব। অগ্নিঝরা মার্চে মুক্তিযোদ্ধাদের দেখানো পথে দেশ গড়ার শপথ। শুক্রবার থেকে পদ্মা, মেঘনা সহ দেশে ইলিশ বিচরণের 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। চলবে 30 এপ্রিল পর্যন্ত। ইলিশ সংরক্ষণে মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ড নদী অঞ্চলে কঠোর নজরদারি শুরু করেছে। তবে নিষেধাজ্ঞার প্রথম দিনেই ভোলার জেলেদের জাটকা ধরতে দেখা গেছে। আটক করা হয়েছে 16 জনকে। মাছ ধরায় নিষেধাজ্ঞার জন্য বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়েছেন জেলেরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নিষেধাজ্ঞার প্রথম দিনেই অমান্য করে ভোলায় দেদারসে চলছে জাটকা শিকার। শুক্রবার সকালে সদর উপজেলার তুলাতুলির মেঘনা নদী সংলগ্ন ঘাটে জাল ফেলেন জেলেরা। পরে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করায় 3 জেলেকে আটক করে কোস্টগার্ড। শুধু তাই নয়, আড়তেও বিক্রি হয়েছে এ মাছ। নদীর জালে যান, এটি কালকের মাছ, যা সকালে বেচতে আছে এটি কালকের মাছ। সরকার যে চাউলটা দেয় 4 মাসের জেলেদের জন্য, আসলে ঠিক মতো চাউলটা দেয় না, আর সাধারণ জেলে ঠিক মতো পায় না। আমরা প্রত্যেকটা উপজেলায় কমপক্ষে 2টা করে টিম প্রতিদিন কাজ করবে নদীতে, এবং যাতে জেলেরা আইন অমান্য করে মাছ ধরতে না পারে বা মৎস্য শিকার করতে না পারে সেদিকে আমাদের খেয়াল থাকবে। তবে ঠিক উল্টো চিত্র চাঁদপুরে। শহরের ইলিশের মোকামগুলোতে চোখে পড়েছে শুনশান নীরবতা। আড়তগুলোতে ব্যবসায়ীদের দেখা মিললেও ছিল না ইলিশের বেচাকেনা। জেলেরাও মধ্যরাত থেকে মাছ ধরা বন্ধ রেখেছেন। বিকল্প কর্মসংস্থান না থাকায় প্রায় 50,000 জেলে পড়েছেন চরম বিপাকে। মাছ ধরা বন্ধ, এখন মনে করেন আমাদের চলতে একটু কষ্টই হবে। এখন জেলেদের কোনো কাজকাম নাই, এখন আমরা বেকার অবস্থায় দিন কাটাচ্ছি। নিষেধাজ্ঞা মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বরিশালের কীর্তনখোলায় টহল দেন মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের পরিদর্শক দল। এ সময় মৎস্য কর্মকর্তা জানান, 5টি অভয়াশ্রমে মাছ ধরা বন্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারের ঘোষিত 6টি অভয়াশ্রমে 5টি অভয়াশ্রমে আজকে থেকে টোটালি মাছ ধরা বন্ধ থাকবে। আমরা সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড সহ আমরা অভিযান পরিচালনা করছি। সরকারি নিষেধাজ্ঞার কারণে শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীর 20 কিলোমিটার অভয়াশ্রম সহ 100 কিলোমিটার এলাকা জুড়ে টহল জোরদার করা হয়েছে। জাল ফেলতে দেখা যায়নি জেলেদের। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীর 40 কিলোমিটার এলাকার অভয়াশ্রমে গত বছরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস মাছ ধরা নিষিদ্ধ ছিল, তবে এখন নিষেধাজ্ঞার বাইরে। ইসমাত জাহান, সময় সংবাদ।
অবৈধভাবে অর্ধ শতাধিক সরকারি খাস জমি বন্দোবস্ত দিয়েছে খুলনার ডুমুরিয়া উপজেলার ভূমি অফিস। এ কাজে ওই অফিসের অসাধু কয়েকজন কর্মচারী জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে প্রতিনিয়ত এ কাজ করে যাচ্ছে ভূমি অফিসের ওই চক্রটি। হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। খুলনা ডুমুরিয়া ভূমি অফিসের কর্মচারীদের বিরুদ্ধে অবৈধভাবে সরকারি 58টি খাস জমি বন্দোবস্ত দেওয়ার অভিযোগ উঠেছে, যার পরিমাণ 30 একর। 2016 সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এসব জমি বন্দোবস্ত দেওয়া হয়। স্থানীয় একটি দালাল চক্রের সহায়তায় ভূমিহীনদের কাছ থেকে কয়েক কোটি টাকাও হাতিয়ে নিয়েছে তারা। এ কাজে ভূমি অফিসের সার্ভেয়ার শহীদুল ইসলাম, সহকারী ইনসান ও আব্বাস উদ্দিনের নাম উঠে এসেছে। তাদের বিরুদ্ধে তৎকালীন খুলনা জেলা প্রশাসকের স্বাক্ষরও জাল করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার যে খাস জমি ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়া হয় সেগুলো জেলা ও উপজেলা ভূমি অফিসের 12 নম্বর রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়। সেখানে এসব বন্দোবস্ত দেওয়ার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সার্ভেয়ার শহীদুল ও আব্বাস উদ্দিন। অনেকেই বলছে অভিযোগ আকারে যে এগুলো দলিল না, আসলে এগুলো কথাটা সত্য না। এসিলেন্স স্যার যখন দলিল করে ডিসি অফিসের ওই তারা অনুমোদন ডিসি স্যার অনুমোদন দিচ্ছে কিনা সেটা কনফার্ম হয়ে তারপরে এসিলেন্স স্যার দলিল করে দেয়। আমি কিছু জানি না, কেন ফাইল তো সার্ভেয়ার করে, রেজিস্টার সার্ভেয়ারের কাছে, নতুন সার্ভেয়ারের কাছে। এদিন এই সম্বন্ধে আমার কোনো কিছুই জানা নেই। উপজেলা ভূমি কর্মকর্তা অবশ্য এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে তদন্তের কথা জানান। মিটিংয়ে অনেক সদস্য আছে, প্রায় 15-20 জন সদস্য। সেই সদস্যরা জানে কিনা কিংবা মিটিংয়ে তাদের স্বাক্ষর সহ রেজলিউশন আছে কিনা এগুলো চেক করে আমাদের দেখতে হবে, পরবর্তীতে ব্যবস্থা নিতে হবে। খুলনা জেলা প্রশাসক বিষয়টি সত্যতা প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান। তদন্ত কমিটির মধ্যে সরজমিনে আমরা যাচাই করে দেখব যে খাস জমি যে বন্দোবস্ত নীতিমালা আছে, নীতিমালা আলোকে যদি সেটা প্রপারলি না হয়ে থাকে, আমাদের ভূমি অফিসের কোনো এসিল্যান্ড, কানুনগো, তহসিলদার বা সার্ভেয়ার জড়িত থাকে, অবশ্যই দে শুড বি পানিশড। জেলা প্রশাসন সূত্রে জানা যায় এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। বগুড়ায় বেসরকারি উদ্যোগে ছোট বড় কয়েক হাজার ডেইরি ফার্ম গড়ে উঠলেও দুধ বিক্রির জন্য নেই প্রয়োজনীয় বিক্রয় কেন্দ্র। এ কারণে মাঝে মধ্যেই পানির দামে দুধ বিক্রিতে বাধ্য হচ্ছেন ফার্ম মালিক ও খামারিরা। কোম্পানিগুলোর বিক্রয় কেন্দ্র বাড়ানোর পাশাপাশি সরকারিভাবে দুধ ক্রয় কেন্দ্র স্থাপনের দাবি তাদের। মাজিদুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। বগুড়া জেলায় 12টি উপজেলায় ডেইরি ফার্ম ও ব্যক্তিগত গাভী পালনকারীদের প্রতিদিন উৎপাদিত দুধের পরিমাণ প্রায় 2.5 লাখ লিটার। জেলায় 3টি কোম্পানি উৎপাদনে মাত্র 5 ভাগ দুধ কিনে। বাকি দুধ বিক্রির জন্য নির্ভর করতে হয় জেলার দই মিষ্টির দোকান ও সাধারণ ক্রেতাদের উপর। এই অবস্থায় বাজারে দুধের চাহিদা কম থাকলে পানির দামে দুধ বিক্রিতে বাধ্য হয় বিক্রেতারা। তাই তাদের দাবি ক্রয় কেন্দ্র বাড়ানোর পাশাপাশি তাদের অন্যান্য সমস্যাগুলো সমাধানের। বগুড়া শহরের আশেপাশে কোনো সিলিং সেন্টার নাই, শহরে হোটেলে দিতে হয়। তো হোটেলে দুধ তারা ইচ্ছে করলে হয়তো একদিন নিল না, আমরা দুধ রাখবো কোথায়? সেদিন আমাদের পুরো জিনিসটা দুধটা নষ্ট করে রাস্তা ঢেলে ফেলা লাগতেছে। শ্রমিকের মূল্য বেশি, এই সমস্ত বিভিন্ন কারণে ওষুধের দুষ্প্রাপ্যতা এবং ওষুধের মূল্য বেশি, সার্বিক মূল্য বৃদ্ধির জন্য মানুষ এখন নিরুৎসাহিত হচ্ছে, পোষানো একটু কঠিন হয়ে যাচ্ছে। ডেইরি ফার্মগুলোকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে হলে প্রাণী সম্পদ ও সমবায় দপ্তর একযোগে কাজ করা এবং বেসরকারি ক্রয় কেন্দ্রগুলো বাড়ানো দরকার বলে মনে করেন এই কর্মকর্তা। দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র স্থাপন করলে ওই এলাকায় মিলপিটার মতো প্রতিষ্ঠান যদি হয়, পাশাপাশি অন্যান্য বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে যদি স্থাপন করা যায়, তাহলে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া যাবে এবং তাদের দুধ বিক্রির একটা নিশ্চয়তা থাকবে। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তার মতে বিদেশ থেকে গরু দুধ আমদানির উপর কড়াকড়ি আরোপ করা দরকার। দুধ প্রক্রিয়াজাতকরণ কারখানার সংখ্যা বাড়ানো দরকার, গরু দুধ উৎপাদন বাড়ানো প্রয়োজন। বিদেশ থেকে যেন কোনো অবস্থাতে এই গরু দুধ আমদানি করা না হয়, সেক্ষেত্রে তাহলে আমাদের খামারে লাভবান হবে বলে আমি মনে করি। জেলার গাবতলী, সারিয়াকান্দি, সোনাতলা ও শিবগঞ্জ উপজেলায় মিল্ক ভিটা, ডানন, ব্র্যাক ও প্রাণ এই 4টি কোম্পানি 8টি ক্রয় কেন্দ্রে প্রতিদিন দুধের ননির উপর নির্ভর করে 30 টাকা থেকে 55 টাকা লিটার দরে 15,000 লিটার দুধ কিনত। তবে সম্প্রতি প্রাণ কোম্পানি দুধ কেনা বন্ধ করে দেয় 10,000 লিটার দুধ কিনছে বাকি 3টি দুধ কোম্পানি। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। এবার প্রবাসের খবর। ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠার 50তম বছর পূর্তি উদযাপন করেছে সংগঠনটির ইতালি শাখা। রবি বর্ষপূর্তি উৎসবে প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার।
তিনি বলেন, বাংলাদেশ গড়তে ও এগিয়ে নেওয়ার পিছনে এই সংগঠনের অবদান অপরিসীম। ইতালি মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার রোজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়না আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতা কেএম লোকমান হোসেন ও ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল সহ আরও অনেকে। বৃহত্তর চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংগঠনের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আরশাদ হোসেন হিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান। ভাষা আন্দোলনে শহীদদের চেতনায় উদ্দীপ্ত হয়ে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে দেশের উন্নয়নে প্রবাসীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা নজর কাড়ে পার্কে আসা ভিনদেশি দর্শনার্থীদের। দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কেপটাউনে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা হয়। এ সময় বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেওয়া হয়। আতিকুর রহমান এবং জহিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদ আহমেদ। দলীয় নেতাকর্মী ছাড়া অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে নীরবতা পালন এবং রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। গ্রামে গ্রামে ঘুরে সবার হাতে বই পৌঁছে দিতেন আলোর ফেরিওয়ালা পলান সরকার। চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার দুপুরে রাজশাহীর বাঘা উপজেলায় নিজ বাড়িতে মারা যান তিনি। সাদামনের এই মানুষকে হারিয়ে শোকাহত তার স্বজন ও ভক্তরা। 21 পদকপ্রাপ্ত এই গুণীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী। পলান সরকার গ্রামে গ্রামে ঘুরে প্রতিটি বাড়িতে ছোট বড় সবার হাতে তুলে দিতেন নিজের টাকায় কেনা বই। উদ্দেশ্য, বইয়ের সঙ্গে সেতু বন্ধন করে আলোকিত হোক সবার জীবন। সেই আলোর ফেরিওয়ালা চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার দুপুর 12টা 20 মিনিটে 98 বছর বয়সে রাজশাহীর বাঘা উপজেলার মিয়াপাড়ার বাউসা গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। তার মৃত্যুতে শোকাহত স্বজন ও পাঠকরা। সারা রাত্রি উনি ঘুম পাড়েনি, শুধু আল্লাহ আল্লাহ করছেন। উনি বার্ধক্যজনিত কারণে আমাদের মাঝ থেকে ছেড়ে গেছেন। আপনারা সকলে দোয়া করবেন। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া সবার মাঝে, এটুকু আমাদের মাঝে যদি একটু ধারণ করে রাখতে পারি তাহলে হয়তো বা তার স্মৃতিটুকু আমরা ধারণ করতে পারছি। 1921 সালে জন্ম নেয়া এই গুণীর আসল নাম হারিজ উদ্দিন সরকার। তবে মায়ের দেয়া পলান নামেই পরিচিত তিনি। পারিবারিক টানাপোড়েনে ষষ্ঠ শ্রেণীতে থেমে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন। কর্মজীবনে তিনি নানার জমিদারির খাজনা উঠাতেন। ব্রিটিশ আমলে যাত্রা দলে অভিনয় করেছেন। শিক্ষা জীবন সমাপ্ত হলেও বই পড়ার অভ্যাস কখনো ছেড়ে দেননি তিনি। বইয়ের প্রতি এই ভালোবাসায় তাকে উদ্বুদ্ধ করে অন্যের মাঝেও জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। শুরুতে একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু করেন। 1992 সালে পায়ে হেঁটে গ্রামে গ্রামে গিয়ে তৈরি করেন বই পড়ার অভিনব এই আন্দোলন। সাদামনের মানুষ ছিলেন, এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন সমাদৃত মানুষ ছিলেন। সে কোনো মূল্য নিত না, তার মূল্য কি জ্ঞান। তার হাত দিয়ে আমি অনেক বই নিয়েছি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষিত করতে প্রতিদিন তার ব্যাগ ভর্তি বই নিয়ে বেরিয়ে পড়তেন। মাইলের পর মাইল হেঁটে ছুটতেন গ্রামে গ্রামে। গ্রামবাসী তাকে ডাকতেন বইওয়ালা দুলাভাই নামে। যখন যে মুহূর্তে সময় পাইতেন তখনই চলে যেতেন। অনেক সময় জামা গায়ে দিয়ে যেতেন, অনেক সময় গেঞ্জি গায়ে দিয়ে যেতেন। পড়া না হলে আবার বলতেন কবে পড়া হবে তোমার, সেদিন আমি আসবো। 2006 সালে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে পলান সরকারের বই পড়া আন্দোলন। 2009 সালে রাজশাহী জেলা পরিষদ তার বাড়ির আঙিনায় একটি পাঠাগার তৈরি করে দেয়। বই পড়া আন্দোলনে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই সাদা মনের মানুষকে 2011 সালে সরকার 21 পদকে ভূষিত করেন। শনিবার সকালে বাউসা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আলোকিত মানুষ পলান সরকারকে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী।
নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে আহ্বান জানিয়েছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। শুক্রবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপাল মডেল হাই স্কুল প্রাঙ্গণে বিশ্ব সাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ বই পড়া কার্যক্রমের পুরস্কার বিতরণ উৎসবে তিনি কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ সময় ৮৮ স্কুলের প্রায় ৫,০০০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তোমরা কি নিম্নতর মানুষ হতে চাও? কি হতে চাও? উচ্চতর মানুষ হতে চাও, যার নাম আমরা দিয়েছি আলোকিত মানুষ। আমাদের এই প্রিয় সন্তান বা শিক্ষার্থী সে যাতে আলোকিত মানুষ হতে পারে, সেজন্যই তাকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যেগুলো সেগুলোর সাথে যত বেশি সম্ভব নিজেকে সম্পৃক্ত করা প্রয়োজন। সারা দেশের 15,000 শিক্ষার্থীর অংশগ্রহণে হয়ে গেল মুক্তির উৎসব। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানান, ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে বীরত্ব গাথা শুনে তারা নতুন করে দেশপ্রেমে উজ্জীবিত হয়েছে। নাচ, গান আর কবিতা সবকিছুতে যেন দ্রোহের সুর আর পূর্ব প্রজন্মের দৃঢ়তা ছিল প্রতিজ্ঞা আর প্রত্যয়ের জয়গানও। মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত অষ্টাদশ মুক্তির উৎসবে এভাবেই নেচে গিয়ে অদম্য সাহস আর প্রত্যয়ের অগ্নিঝরা মার্চের সূচনা করল নতুন প্রজন্মের প্রতিনিধিরা, যেখানে অংশ নেয় দেশের বিভিন্ন জায়গা থেকে আসা 15,000-এরও বেশি শিক্ষার্থী। এ সময় আগত শিক্ষার্থীদের নতুন করে দেশ গড়ার শপথ দেন মুক্তিযোদ্ধারা। আমরা কোনো নারী ধর্ষণ দেখতে চাই না, আমরা কোনো শিশু ধর্ষণ দেখতে চাই না, আমরা কোনো শিশু হত্যা দেখতে চাই না। এই সামাজিক অবক্ষয়গুলো রোধ করতে হবে। তোমরা পারবে? পরবর্তী প্রজন্ম সেই শপথে বলিয়ান হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করে। আমরা আমাদের অতীতের বিষয়গুলো, স্বাধীনতা কিভাবে অর্জন হয়েছে, কিভাবে এই সোনার বাংলাদেশ এলো, সেটা জানার জন্য মূলত আমরা এখানে এসেছি। বই পড়ে অনেক কিছু জানি, কিন্তু মুক্তিযোদ্ধাদের মুখ থেকে যে শোনা কথাগুলো সেগুলো আমরা কোনোদিনও ভুলতে পারবো না। মুক্তির উৎসবে গুণীজনরা অংশ নিয়ে সবাইকে মুক্তিযোদ্ধাদের মতো দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। প্লেটো জিজ্ঞেস করেছিলেন, সবচাইতে বড় দেশপ্রেম কি? সক্রেটিস বলেছিলেন, সবচাইতে সুন্দরভাবে নিজের কাজটুকু করা। আমাদের মাশরাফি বিন মুর্তজাও একই কথা বলেছে, সবাই কেন শুধু ক্রিকেটের মধ্যে দেশপ্রেম খোঁজে? সবাই যদি আমরা নিজেদের কাজভাবে করি তাহলেই তো দেশ গড়ে উঠবে। মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছরের 1 মার্চ মুক্তির উৎসব অনুষ্ঠিত হয়ে আসে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দেখছেন, ভারত বাংলাদেশের সম্পর্ক এখন খুবই ভালো বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। এই সম্পর্ক সামনে আরো গভীর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রাত 8:30টার দিকে একটি বিশেষ ফ্লাইটে ভারত থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 1986 সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন রিভা গাঙ্গুলি দাস। ভারত বাংলাদেশের সম্বন্ধ খুবই দৃঢ়, খুবই ভালো। আমি চাই, আমার এই উদ্দেশ্য থাকবে যে আমি এটাকে আরো গভীর করি, আরো ভালো করি, আরো আমাদের দেশ কাছে আসুক। ঝড় ও বজ্রপাতে নড়াইলের অনুনিমা রিসোর্টে এক রাতে কয়েক হাজার পাখির মৃত্যু হতবাক করেছে এলাকাবাসীকে। বক, শালিক, ঘুঘু ও পানকৌড়ি সহ বিভিন্ন প্রজাতির এত পাখির মৃত্যুর কারণ হিসেবে বনায়নের হার কমার কথাই বলছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে এ ঘটনাকে মানুষের জন্য বিপর্যয়ের পূর্বাভাস বলেও মনে করছেন তারা। নড়াইল প্রতিনিধি খায়রুল আরেফিন রানাকে সঙ্গে নিয়ে কেফায়েত শাকিলের রিপোর্ট। হাজারো পাখির কলকাকলিতে মাত্র 3 দিন আগেও মুখর ছিল নড়াইলের অরুণিমা রিসোর্ট। সেই পার্কে নেমে এসেছে নিস্তব্ধতা, নেই কোনো পাখির আনাগোনা।
সোমবার গভীর রাতে পাখিদের এই অভয়ারণ্যে চলে প্রকৃতির তাণ্ডব। ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে প্রাণ হারায় কয়েক হাজার পাখি। এসে দেখি পুরো এরিয়াটা পাখিতে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন জায়গায় পাখি, হাজারো পাখি মারা গেছে। কি বলবো, কান্না আসে, এত পাখি মারা গেল। হ্যাঁ, অপরিচিত যে আমাদের যে কি যত্নের পাখি ছিল, কি যত্ন করতাম। মাত্র 15 মিনিটের তাণ্ডবে সেদিন পুরো পার্কই তছনছ হয়ে যায়। ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় পার্কটির স্বাভাবিক জীববৈচিত্র্য। 5 প্রজাতির পাখি মারা গেছে। একটা হচ্ছে বক, একটা হচ্ছে পানকৌড়ি, শামুকখোলা, কাচিচূড়া, খয়রা, আর হচ্ছে শালিক, গুগু পাখি, এই সমস্ত। আমরা চেষ্টা করতেছি যে পাখিগুলো আছে এগুলোকে প্রোটেকশন দেওয়া। বাণিজ্যিক বনায়নের কারণেই এভাবে হাজার হাজার পাখিকে প্রাণ হারাতে হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বকগুলো একটি জায়গাতে রাত্রি যাপন করে অনেকে, হাজারে হাজার একসঙ্গে। তো ফলে এখানে কিছু একটা ঘটলে অনেক পাখি একসঙ্গে মারা যায়। তাদের কোটি বছরের অভিজ্ঞতা থেকে উঁচু গাছ এড়িয়ে চলার যে কাজটা হয়তো আগে ছিল, যার ফলে হয়তো বজ্রপাতে আগে পাখি ক্ষতিগ্রস্ত এত হতো না। এই ঘটনাকে মানুষের জন্য সতর্ক বার্তা বলেও মনে করছেন তারা। একই রকম জাতীয় গাছ হয়ে যাচ্ছে, যে গাছগুলি হয়তো বিদেশি গাছ, সেগুলো তো আমাদের দেশের পাখির জন্য সেই প্রোটেকশনটা তৈরি করতে পারতেছে না। এটা আমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ, এবং আমাদের মানুষের জন্য এরকম একটি ঘটনা ঘটতে পারত। দুর্যোগ এড়াতে সবাইকে আরো সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। বৃহত্তর স্বার্থে পরিবেশ এবং মানুষ। এবং কেফায়েত শাকিল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মার দুই পারে চলছে স্বপ্নের সেতু নির্মাণের বিশাল কর্মযজ্ঞ। প্রথমবারের মতো এক মাসে বসবে 2টি স্প্যান। রোড স্ল্যাবের কাজও এ মাসেই শুরু। সিলেট থেকে ঢাকায় বিমান আসলো ফাটা চাকা নিয়ে। বিশেষ ব্যবস্থায় শাহজালালে জরুরি অবতরণ। 61 যাত্রী সবাই নিরাপদ। ভোটার দিবসে ভোট নিয়ে আওয়ামী লীগ বিএনপির বাকযুদ্ধ। ক্ষমতাসীনরা বলছে না হওয়ার চেয়ে ভোট হওয়া ভালো। প্রত্যাখ্যান করেছে জনগণ, দাবি বিএনপির। হস্তান্তরের পর পাকিস্তানে আটক ভারতীয় বৈমানিক অভিনন্দন স্বদেশের মাটিতে। ওয়াগা সীমান্তে সিক্ত হলেন হাজার হাজার মানুষের ভালোবাসায়। এবং এশিয়ার সেরা আটে বাংলাদেশের কিশোরীরা। এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে উঠে গেল চূড়ান্ত পর্বে। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।